জলদস্যুদের কাল্পনিক কাহিনী আমরা অনেকেই শুনেছি, কিন্তু আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি এটা কোনো কাল্পনিক বা গল্পের জলদস্যু নয়, সত্যিকারের জলদস্যু বা জলের ডাকাতদের কাহিনী, যেখানে দেখানো হয়েছে সোমালিয়ার দুর্ধর্ষ জলদস্যুদের হাত থেকে একটা নাবিক কিভাবে বাঁচার চেষ্টা করে। বারবার সে মাঝ সমুদ্রে জলদস্যুদের পাল্লায় পড়ে, কিন্তু তার বুদ্ধি ছিল মারাত্মক। সে এমন সব অসাধারণ প্ল্যান করে যেগুলো ডাকাতরা ধরতেই পারে না। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি ক্যাপ্টেন ফিলিপস। মুভি শুরু হয় আর প্রথম দৃশ্যে দেখানো হয় ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে। ইনি মাইক্স অ্যালাবেমা নামের একটা জাহাজের ক্যাপ্টেন। এটা ছিল আমেরিকান নেভির অন্তর্গত মালপত্র বহনকারী একটা জাহাজ, যেগুলোকে কার্গোশিপ বলা হয়। অন্যদিকে দেখা যায় সোমালিয়ার একটা দ্বীপে কিছু মানুষ বসবাস করছে। এরা আসলে জলদস্যু। অর্থ, খাদ্য এবং বাসস্থানের অভাব পূরণ করার জন্য এরা যে কোনো সামুদ্রিক জাহাজ দেখলেই লুটপাট করে, আর কিছু প্রভাবশালী মানুষ এদেরকে অর্থের লোভ দেখিয়ে এই জাহাজগুলিকে লুট করায়। ইতিমধ্যেই ক্যাপ্টেন ফিলিপস এসে পৌঁছায় স্যালালাহা বন্দরে। এখান থেকেই জাহাজটা রওনা দেবে মোম্বাসার দিকে। সমস্ত প্রস্তুতি নিশ্চিত করার পর ক্যাপ্টেন ফিলিপস তার গন্তব্যে রওনা দেয় তার সুবিশাল পণ্যবাহী জাহাজ নিয়ে। অন্যদিকে দেখা যায় সোমালিয়ার জলদস্যুরা তাদের শিকার খুঁজতে বেরিয়ে পড়েছে, অর্থাৎ তারা একটা জাহাজ খুঁজছে যেটাকে তারা লুট করতে পারবে। এবং এর কিছুক্ষণ পরেই তারা দূরে একটা বিশাল জাহাজ দেখতে পায়। এদিকে ক্যাপ্টেন ফিলিপস জাহাজকে সব রকম বিপদ থেকে রক্ষা করার জন্য জাহাজের নিরাপত্তা আর একবার খুঁটিয়ে দেখছিল। এই সময় তার চোখে পড়ে জাহাজের রেডার স্ক্রিনে কিছু একটা দেখা যাচ্ছে। ফিলিপস দূরবীন দিয়ে আশেপাশে দেখার পর তিনি নিশ্চিত হন অনেক দূর থেকে একটা বোট তাদের দিকে এগিয়ে আসছে। ফিলিপস স্পষ্ট অনুমান করতে পারছিলেন যে তাদের দিকে কোনো একটা বিপদ ঘনিয়ে আসছে, কারণ সে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এই জায়গার ভয়ঙ্কর জলদস্যুদের কথা সে আগেও বহুবার শুনেছে। আর ঠিক এই কারণেই সে প্রথমে জাহাজটাকে কিছুটা অন্যদিকে ঘুরিয়ে দিতে বলে এবং একই সাথেই জাহাজের স্পিড বাড়ানোর নির্দেশ দেয়। কিন্তু এরপরেও বিপদ কাটেনি দেখে তিনি UKMTO অর্থাৎ আকমটো যাকে বলে সেখানে যোগাযোগ করেন। এটা হলো আমেরিকান নেভি বা জলসেনার অন্তর্গত এমন একটা টিম যেটা জাহাজে কোনো বিপদ হলে সেই জাহাজকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়। ফিলিপস তাদেরকে বলে যে দুটো বোট আমাদের পিছু নিয়েছে, আর যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ওগুলো জলদস্যু হতে পারে। কিন্তু আকমটো থেকে জানানো হয় যতদূর সম্ভব আপনি যাদের জলদস্যু ভাবছেন তারা হয়তো জেলে হতে পারে। কিন্তু দেখতে দেখতেই বোট দুটো জাহাজের বেশ কাছে চলে আসলে ক্যাপ্টেন ফিলিপস বুঝতে পারে সত্যিই জলদস্যুরা হাতে একাধিক অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তবে সামনে এমন বিপদ দেখে ক্যাপ্টেন ফিলিপস একটা বুদ্ধি বার করে। তিনি ফোনটাকে হাতে নিয়ে মিথ্যেই আবার সাহায্য চান। তবে এইবার তিনি গলা বদল করে বলে 5 মিনিটের মধ্যেই আর্মি আমাদেরকে সাহায্য করার জন্য হেলিকপ্টার নিয়ে এগিয়ে আসছে। এবং সৌভাগ্যবশত তার এই বুদ্ধিটা কাজেও লাগে, কারণ জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপস যে সমস্ত কথাগুলো বলছিল রেডিওর মাধ্যমে তার ভয়েস ট্র্যাক করে সেগুলিকে শুনতে পাচ্ছিল। এবং এখানে আমরা বুঝতে পারি ক্যাপ্টেন ফিলিপস জলদস্যুদেরকে ইচ্ছে করেই এই কথাটা শোনানোর জন্যই তার ভয়েসটা চেঞ্জ করে এই কথাটা বলেছে। এবং এই কথাটা শোনা মাত্রই ভয় পেয়ে জলদস্যুদের একটা বোট সেখান থেকে ফিরে যায়। তবে দ্বিতীয় বোটটাকে তাড়ানোর জন্য ক্যাপ্টেন ফিলিপস একটা নতুন প্ল্যান করে। সে জাহাজের স্পিড একদম কমিয়ে দেয় এবং তার জাহাজের কর্মচারীদেরকে বলে জাহাজটাকে ডান দিকে বাঁ দিকে ঘোরাতে শুরু করে। আর বিশাল জাহাজের বড় বড় ঢেউয়ের সাথে মোকাবিলা করতে গিয়ে জলদস্যুদের বোটটা একসময় খারাপ হয়ে যায়। এবারের মতো বুদ্ধির জোরে বাঁচা গেলেও এমন বিপদ যে আবার হবে না এ কথা কিন্তু কেউ বলতে পারে না। তাই ক্যাপ্টেন জাহাজের সমস্ত কর্মচারীদেরকে নিয়ে আলোচনায় বসেন। ক্যাপ্টেন সবাইকে নির্দেশ দেন আমরা দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মে ফিরে গেলেও আমাদের সর্বদাই সিকিউরিটি কিংবা নিরাপত্তার দিকটা নজরে রেখে চলতে হবে। যদিও আমি এই খবরটা আর্মিদেরকে জানিয়েছি, তাই খুব দ্রুত আমাদের সাহায্য করার জন্য কোনো না কোনো টিম এখানে আসবে। তবে তা সত্ত্বেও তারা যতক্ষণ না এখানে এসে পৌঁছাচ্ছে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ এই জলদস্যুরা কিন্তু আবারও অ্যাটাক করবে। সেই সময় জাহাজের কিছু কর্মচারী এই বিষয়ে আপত্তি জানিয়ে বলে আমাদের মনে হয় যে জাহাজের গতিপথটা বদলে ফেলা উচিত হবে, কারণ একবার যখন এই পথে গিয়ে আমরা বিপদে পড়েছি সুতরাং আমরা আবারও বিপদে পড়তে পারি। কিন্তু ক্যাপ্টেন তাদেরকে সাহস জুগিয়ে বলে না, আমরা ওই জলদস্যুদের সঙ্গে লড়াই করার জন্য আজকে যা করেছি পরবর্তীকালেও তারা যদি আক্রমণ করে ঠিক ওই একই কাজ করব। আমাদেরকে বুদ্ধি দিয়ে জবাব দিতে হবে, আর আমরা যে পথ ধরে রওনা দিয়েছি আমরা সেই পথেই যাব। কারণ বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি সেখানে 5টা এমন বড় বড় জলদস্যুদের দল আছে। তাই এখান থেকে আমরা যে পথেই চাই না কেন কোনো না কোনো জলদস্যুদের সম্মুখীন হব। এবার আমাদের কাজ হলো মোম্বাসা অবধি কোনো রকমে এই মালপত্র পৌঁছে দেওয়া, আর আমরা ভয়ে পিছিয়ে না পড়ে সেটাই করব। তবে এতক্ষণ ধরে তারা যেটা ভয় পাচ্ছিল সেটাই হয়।
পরের দিন সকালে দেখা যায় সেই জলদস্যুরা বোট নিয়ে আবারও জাহাজের দিকে এগিয়ে আসছে। তবে এবারে একটাই বোট আছে, তাই ক্যাপ্টেন সমুদ্রে যে সিকিউরিটি থাকে তাকে ফোন করে সমস্ত কথা জানায়। এবার ক্যাপ্টেন ফিলিপস তার সর্বশক্তি দিয়ে পুনরায় চেষ্টা করে ওই জলদস্যুদের সেখান থেকে তাড়িয়ে দিতে এবং জাহাজের পাশে থাকা প্রেসার পাম্পের জল ছেড়ে জাহাজের গতি বাড়িয়ে দেয়। কিন্তু জাহাজের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় জলদস্যুরা জাহাজে থাকা লোকেদের ওপর গুলি চালাতে শুরু করে এবং দেখা যায় জাহাজে একটা সিঁড়ি লাগিয়ে 4 জন জলদস্যু জাহাজে উঠে পড়ে। তবে ক্যাপ্টেন ফিলিপস সমস্ত কর্মচারীদের জাহাজের ইঞ্জিন রুমে পাঠিয়ে দেন এবং তাদেরকে বলে, জাহাজের ইঞ্জিনটা তোমরা গিয়ে বন্ধ করে দাও, আর যতক্ষণ না আমি তোমাদের সংকেত দিচ্ছি তোমরা কিন্তু ইঞ্জিন রুম থেকে বেরোবে না। এর মধ্যেই দেখা যায় জলদস্যুরা কন্ট্রোল রুমে এসে সবাইকে বন্দি করে ফেলে। জলদস্যুদের সর্দার মিউস স্পষ্ট করে বলে দেয়, জাহাজের অর্থ এবং জাহাজে থাকা সমস্ত সম্পদ লুট করার জন্যই তারা ওই জাহাজে এসেছে। ফিলিপসকে তারা জিজ্ঞাসা করে, এই জাহাজে কি কি রয়েছে? ফিলিপস তাদের বলে, এই জাহাজে খাওয়ার জল এবং $30,000 রয়েছে, তোমরা চাইলে সেই টাকাগুলি নিয়ে যেতে পারো। অন্যদিকে জাহাজের ইঞ্জিন যেহেতু তখন বন্ধ হয়ে গেছে, তাই ক্যাপ্টেন জানায় জাহাজের গতি প্রচণ্ড ছিল, তাই জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে জাহাজটা বন্ধ হয়ে গেছে। জলদস্যুদের সর্দার যার নাম মিউসে, সে ফিলিপসকে বলে সে যেন তার সমস্ত সহকর্মীদের জাহাজের কন্ট্রোল রুমে আসতে বলে। ফিলিপস তার কথা মতো কাজ করলেও সে কিন্তু কর্মচারীদের সেখানে আসার মতো কোনো সংকেত দেয় না, তাই সেখানে কোনো সহকর্মী আসে না। তবে এবার মিউসে রেগে গিয়ে বলে, জাহাজে উপস্থিত সমস্ত কর্মচারীরা যদি আমার কাছে না আসে, আমি প্রতি মিনিটে এখানে উপস্থিত এক একজনকে মেরে ফেলব। এভাবেই তারা ক্যাপ্টেন ফিলিপসের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করলেও ক্যাপ্টেন ফিলিপস বলেন, জাহাজের বাকি সদস্যরা কোথায় আছে তা আমি জানি না। ফিলিপস ঠান্ডা মাথায় জলদস্যুদের বোঝানোর চেষ্টা করে। এরপর মিউসে বলে সে সম্পূর্ণ জাহাজটাকে তল্লাশি করবে। তার কথায় রাজি হলেও ফিলিপস তাকে বলে, নিচে কিন্তু খুবই অন্ধকার, আর তাছাড়া সেখানে কিছুই নেই, সেখানে গেলে আপনাদের অসুবিধা হবে, কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে জাহাজের এমার্জেন্সি জেনারেটর যাতে কোনোভাবেই বন্ধ না হয়। আসলে ক্যাপ্টেন ফিলিপ তার হাতে থাকা ওয়াকি টকিটার সুইচটাও অন করে দিয়েছিলেন, যাতে সে জলদস্যুদের সঙ্গে যা কথা বলছে সেই সমস্ত তথ্য যাতে ওই কর্মীরা শুনতে পায় এবং সেই অনুযায়ী তারা লুকোতে পারে। মুসে জাহাজের নকশা দেখার পর জাহাজের ইঞ্জিন রুমে যেতে চায়। ক্যাপ্টেন ফিলিপস ভালোভাবেই জানতেন যে ইঞ্জিন রুমে তার সমস্ত সহকর্মীরা লুকিয়ে আছে, তাই তিনি মিউসেকে বলেন, যেহেতু ইঞ্জিন রুমে আলো এবং হাওয়া কোনোটাই নেই, তাই আমাদের উচিত আগে জল নিয়ে আসা এবং তারপরেই আমরা ইঞ্জিন রুমে প্রবেশ করব। এরপর ফিলিপস তাদেরকে রান্নাঘরে নিয়ে যায় জল নিয়ে আসার জন্য এবং সেখানে গিয়ে ফিলিপস লক্ষ্য করে তার একজন সহকর্মী সেখানেই লুকিয়ে আছে। ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে বলে, তোমরা কিন্তু খালি পায়ে আছো, এখানে অনেক ছোট ছোট জিনিস পড়ে আছে, তাই তোমাদের পায়ে চোট লাগতে পারে। এই কথার মাধ্যমে সে তার জাহাজের সহকর্মীদেরকে এটাও বুঝিয়ে দিচ্ছিল যে জাহাজের মধ্যে যে ডাকাত বা জলদস্যুরা প্রবেশ করেছে তাদের পায়ে কোনো জুতো নেই এবং তারা ধীরে ধীরে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে আসছে। এবং সে এটা এই কারণেই তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিল যাতে ইঞ্জিন রুমের দরজার কাছে তার সহকর্মীরা কাঁচের টুকরো ফেলে রাখতে পারে, তাহলে ওই জলদস্যুরা ইঞ্জিন রুমে আর ঢুকতে পারবে না। ঠিক সেই মতোই ইঞ্জিন রুমের দরজাটা খুলে এক জলদস্যু ভেতরে পা দেওয়ার সাথে সাথেই তার পায়ে কাঁচ ফুটে যায়। অন্যদিকে আরেকজন তাদের জাহাজের এমার্জেন্সি জেনারেটরের সুইচ অফ করে দেয় যাতে সবকিছু অন্ধকার হয়ে যায় এবং জলদস্যুদের চোখে যাতে কেউ ধরা না পড়ে। এরপর ইঞ্জিন রুম অন্ধকার হয়ে গেলে ফিলিপস মুসেকে বলে, এমন অন্ধকারে তুমি কাউকেই খুঁজে পাবে না, আর তার মধ্যে তোমার একজন সদস্য অলরেডি আহত হয়ে গেছে, তাই আগে ওর চিকিৎসা হওয়া দরকার, না হলে কিন্তু ও বাঁচবে না। মুসে এরপর ফিলিপসকে তার এক ডাকাত সহকর্মীর সাথে ওপরে পাঠিয়ে দেয় এবং নিজে সেখানেই থেকে যায় তল্লাশি করার জন্য। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই ওই ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা কর্মীরা মুসেকে বন্দি বানিয়ে ফেলে এবং ওয়াকিটকির সাহায্যে কন্ট্রোল রুমে মুসের বাকি সদস্যদেরকে জানায়, এই জাহাজ এবং জাহাজের ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও, কারণ তোমাদের সর্দার এখন আমাদের হাতে বন্দী। ক্যাপ্টেন ফিলিপস সেই সময় মুসেকে একটা প্রস্তাব দিয়ে বলে, তোমাদের কাছে তো বোটও নেই আর তোমাদের প্রয়োজন হলো টাকা পয়সা, তাই দুটোই আমরা তোমাদেরকে দেব, তবে তার বিনিময়ে তোমাদেরকে এই জাহাজ ছেড়ে চলে যেতে হবে। মুসেও আর কোনো উপায় না পেয়ে এই শর্তে রাজি হয়ে যায়। এরপর ফিলিপস তাদেরকে টাকা দিয়ে দেয় এবং তাদের কথায় রাজি হয়ে লাইফ বোটের ভেতরে প্রবেশ করে, কারণ ডাকাতদের শর্ত ছিল মুসেকে লাইফ বোটে ঢোকানোর পরই ক্যাপ্টেন ফিলিপস সেখান থেকে বেরোতে পারবে। তবে ব্যাপারটা এতটা সহজ নয়। মুসে লাইফ বোটে ঢোকা মাত্রই তার ইশারায় তার সহকর্মীরা ক্যাপ্টেন ফিলিপসকে আহত করে এবং তাদের সঙ্গে সেখান থেকে তাকে নিয়ে পালিয়ে যায়, অর্থাৎ ক্যাপ্টেন ফিলিপস কিডন্যাপ হয়ে যান। জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে সঙ্গে নিয়ে সোমালিয়ার দিকে যেতে শুরু করে
তবে ক্যাপ্টেন ফিলিপসের সহকর্মীরা কিন্তু হাল ছাড়ে না। তারা সব জায়গায় খবর পাঠিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় যতক্ষণ না নেভি সেখানে এসে পৌঁছাচ্ছে তারা ওই বোটটাকে ফলো করতে থাকবে। অন্যদিকে দেখা যায় যথেষ্ট তৎপরতার সাথে প্রশাসন ক্যাপ্টেন ফিলিপসের উদ্ধার কাজে লেগে পড়ে, কারণ যে করেই হোক সোমালিয়াতে পৌঁছানোর আগে ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করতে হবে। একবার সোমালিয়ায় পৌঁছে গেলে, অর্থাৎ ডাকাতদের দ্বীপে পৌঁছে গেলে ক্যাপ্টেন ফিলিপসকে আর বাঁচানো যাবে না। অন্যদিকে দেখা যায় জলদস্যুরা প্রচণ্ড সাবধানতার সাথে ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে তাদের ডেরার দিকে এগোতে থাকে, কিন্তু কোনো একটা সমস্যার কারণে মুসে তাদের দলের বড় সর্দারের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এর কিছুক্ষণ পরেই দেখা যায় আমেরিকার নেভি তাদের বড় বড় জাহাজ নিয়ে ডাকাতদের ওই ছোট্ট বোটটাকে ঘিরে ফেলে। এরপর তারা জলদস্যুদের বলে, ক্যাপ্টেন ফিলিপসকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা নিরাপদে এখান থেকে বাড়ি ফিরতে পারবে। মুসে এর উত্তরে বলে, ঠিক আছে, আমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেব, কিন্তু এর বিনিময়ে আমাদের $10 মিলিয়ন চাই। তখন ইউএস নেভি তাদেরকে জানায় যে এত টাকা আনতে কিছুটা টাইম লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ইউএস নেভি তাদেরকে খাদ্য এবং জল দিতে চায়, যেহেতু তাদের কাছে খাদ্য এবং জল দুটোই ছিল না। এরপর ইউএস নেভি খাদ্য এবং জল নিয়ে আসে ওই লাইফ বোটটার কাছে। ইউএস নেভি তাদেরকে বলে, আমরা তোমাদেরকে খাওয়ার এবং জল দেব, তার বদলে আমরা কেবলমাত্র আমাদের ক্যাপ্টেনকে একবার দেখতে চাই উনি ঠিক আছেন কিনা। ক্যাপ্টেন বাইরে এসে নেভির সাথে কথা বলে জানান যে তিনি সুস্থ আছেন, এবং কথায় কথায় তিনি তাদেরকে এটাও বলে দেন যে তিনি 15 নম্বর সিটে বসে আছেন। আসলে ক্যাপ্টেন কিছুটা চালাকি করে তাদেরকে ইচ্ছে করেই এই কথাটা বলে, যাতে নেভির উদ্ধার কার্যে কিছুটা সাহায্য হয়। একটা সময় ওই জলদস্যুরা বা ডাকাতরা দেখে দুটি বড় বড় নেভির জাহাজ তাদেরকে ঘিরে ফেলেছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে নেভি চালাকি করে তাদেরকে চারিদিক থেকে ঘিরতে শুরু করেছে। আর ঠিক এই সময় ক্যাপ্টেন ফিলিপস বাথরুমে যাওয়ার বাহানা করে তাদের একজন সদস্যকে সমুদ্রে জলে ফেলে দেয় এবং একই সাথে নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু রাতের অন্ধকারে নেভির লোকেরা কিছু বুঝে ওঠার আগেই মুসে ক্যাপ্টেন ফিলিপসকে আবারও ধরে ফেলে এবং তারা ক্যাপ্টেনকে প্রচণ্ড মারধর করা শুরু করে। এদিকে আমেরিকান নেভি টিম সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নেয় তাদের অন্তিম পদক্ষেপ নেওয়ার জন্য। তাদের প্ল্যান হলো তারা ডাকাত দলের সদস্য মুসেকে $10 মিলিয়ন দেওয়ার ব্যাপারে কথা বলবে, এবং ঠিক সেই মতোই লোভ দেখিয়ে তারা পুনরায় ওই বোটের কাছে যায়। আর এটা করতে গিয়েই আমেরিকান নেভি মুসেকে টাকা দেবে বলে তাদের সঙ্গে নিয়ে যায়। এমনকি তাদের বোটে তারা এমন একটা ডিভাইস লাগিয়ে দেয় যার সাহায্যে তারা ওই বোটটা থেকে দূরে থেকেও ওই জলদস্যুদের সমস্ত কথা তারা শুনতে পাবে। আর একই সাথে একটা দড়ি শক্ত করে ওই জলদস্যুদের বোটের সঙ্গে বেঁধে দেয়। আর ক্যাপ্টেন ফিলিপসকে একটা পোশাক পাঠায় পরার জন্য। নেভিসিল কমান্ডোর, হেলিকপ্টার ফোর্স সবাইকে জানিয়ে দেওয়া হয় প্রস্তুত থাকতে। এরপর তারা ওই বোটের ওপরে একটা বিশেষ লাইট ফেলে, যার কারণে বোটে থাকা জলদস্যুরা বাইরের কিছুই দেখতে পাচ্ছিল না, এবং এরপর তারা ওই লাইফ বোটটাকে ওই দড়ির সাহায্যে টানতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল ওই বোটের ভেতরে থাকা 3 জন জলদস্যু যখনই তাদের স্থির করার নিশানার মধ্যে চলে আসবে তখন তারা গুলি করে ওই 3 জনকেই মেরে ফেলবে। আর ক্যাপ্টেন ফিলিপসকে যে পোশাকটা তারা পাঠিয়েছিলেন সেই পোশাকটা দেখেই তারা বুঝতে পারবে যে ফিলিপস আসলে কোথায় আছে। এরপর ক্যাপ্টেন কাগজে কোনো একটা নোট লিখতে গেলে একজন জলদস্যু তাকে ধরে মারধর শুরু করে। এই সময় ক্যাপ্টেন ফিলিপস তার সম্পূর্ণ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তিনি মনে করেন হয়তো এটাই তার জীবনের অন্তিম পর্যায়। ওই জলদস্যুদের মধ্যে একজন ক্যাপ্টেন ফিলিপসকে দড়ি দিয়ে বেঁধে গুলি করতেই যাবে, ঠিক সেই সময় নেভি তাদের লাইফ বোটটা থামিয়ে দেয় আর 3 জন জলদস্যু তাদের টার্গেটে চলে আসে এবং তৎক্ষণাৎ তারা 3 জনকেই একসাথে গুলি করে মেরে ফেলে। এরপর ইউএস নেভি নিরাপদে ক্যাপ্টেন ফিলিপসকে জাহাজে নিয়ে আসে এবং মুসেকে গ্রেপ্তার করা হয়। এই ভয়ঙ্কর ঘটনার পর ক্যাপ্টেন ফিলিপস ভেতর থেকে খুবই ভেঙে পড়েন। তাই এই ঘটনার পরে প্রায় 1 বছর তিনি সমুদ্র যাত্রায় যাননি। তবে 1 বছর পেরিয়ে যাওয়ার পর তিনি পুনরায় তার এই কাজে ফিরে আসেন। আর অন্যদিকে ডাকাতদের ওই সর্দার মুসের 33 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়। আর এর সাথেই মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।